ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। ইতিমধ্যেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষিত হয়ে গিয়েছে এবং এতদিনে নিশ্চয়ই প্রত্যেকেই সেই বিষয়ে অবগত। তো সেই এন্ট্রান্স এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদের জন্য উদ্ভিদ ও প্রাণী হরমোন এই চ্যাপ্টার থেকে আরও একটা ইম্পর্টেন্ট সেশন নিয়ে এসেছি। তো আজকের ক্লাসে আমরা মোট 25টি ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব এবং যে প্রশ্নগুলো বিগত বছরে কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো আজকের এই সেটে তুলে ধরা হয়েছে। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথমেই বলছে পলিপেপটাইড জাতীয় হরমোন কোনটি। ঠিক আছে, তখন 4টে হরমোন দেওয়া রয়েছে, ইনসুলিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন। এই 4টে হরমোনের মধ্যে কোনটি পলিপেপটাইড প্রকৃতির সেটা কিন্তু তোমাকে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো সবার প্রথমেই হরমোন কি জিনিস সেটা একটু তোমাদের সাথে আলোচনা করি। দেখো, হরমোন হচ্ছে এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ। ঠিক আছে, যেটা কি হচ্ছে উদ্ভিদ দেহে ভাজক খোলা থেকে খরিত হচ্ছে এবং প্রাণী দেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হচ্ছে। কি বললাম, যেটা উদ্ভিদের ক্ষেত্রে ভাজক খোলা থেকে খরিত হয় এবং প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে খরিত হয়। ঠিক আছে, তো সেখান থেকে খরিত হয়ে কি হচ্ছে, সে প্রাণী দেহের রক্ত বা লসিকার মাধ্যমে এবং উদ্ভিদ দেহে কি হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বাহিত হচ্ছে। বাহিত হয়ে নির্দিষ্ট তার যে টার্গেট অঙ্গ সেখানে পৌঁছে গিয়ে সে তার কার্যকারিতা কিন্তু করছে। এবার যেই তার কার্যকলাপ হয়ে যাচ্ছে তারপর কিন্তু সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তো সেই রকম রাসায়নিক পদার্থকে বলা হচ্ছে কিন্তু হরমোন। ঠিক আছে, তো কি বললাম, হরমোন কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা থেকে খরিত হয় এবং প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে খরিত হয়। প্রাণীদের দেহে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়, উদ্ভিদ দেহে কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাহিত হয়। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। তো এবার দেখো, এই হরমোনের রাসায়নিক প্রকৃতি অনুযায়ী কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন দেখো, এই প্রোটিন ধর্মী, আবার পলিপেপটাইড ধর্মী, আবার স্টেরয়েড ধর্মী রয়েছে, আবার দেখো অ্যামিনো ধর্মী রয়েছে। তো কোন হরমোনটা কোন প্রকৃতির আমরা একটু জেনে নেব। প্রথমেই দেখো রয়েছে কি এসটিএইচ, যেটা হচ্ছে প্রোটিন ধর্মী মানে সোমাটোট্রফিক হরমোন। এটা হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন। পলিপেপটাইড ধর্মী হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, যেটা অগ্নাশয় থেকে কিন্তু খরিত হচ্ছে। স্টেরয়েড ধর্মী অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন এগুলো হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন। এবং দেখো অ্যামিনো ধর্মী হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন, থাইরক্সিন। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যামিনো ধর্মী। তাহলে প্রশ্নে বলেছে কোনটি পলিপেপটাইড প্রকৃতির হরমোন। তো অপশানে কি রয়েছে, অপশানে দেখো আমরা ইনসুলিন দেখতে পাচ্ছি এবং ইনসুলিন দেখো আমরা পেয়েছি কিন্তু এটা পলিপেপটাইড ধর্মী। তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের। তো রাসায়নিক প্রকৃতি অনুযায়ী কিন্তু হরমোন বিভিন্ন প্রকারে হয়ে থাকে, বুঝতে পারলে, যার মধ্যে দেখো প্রোটিন ধর্মী, পলিপেপটাইড ধর্মী, স্টেরয়েড এবং অ্যামিনো ধর্মী এগুলো রয়েছে। ঠিক আছে, এবং এই এক্সাম্পলগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্স থাকতে পারে এবং আসতেও পারে। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের। তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোনটি একটি গ্যাসীয় হরমোন। এখানে 4টে হরমোন দেওয়া রয়েছে, ইথিলিন, ফ্লোরিজেন, অক্সিন এবং অ্যাবসিসিক অ্যাসিড বা এর আরেকটা নাম রয়েছে ডরমিন। ঠিক আছে, তো এই 4টে হরমোনের মধ্যে কোনটা গ্যাসীয় হরমোন সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। তো মনে রাখবে একমাত্র গ্যাসীয় হরমোন রয়েছে, সেটা হচ্ছে এখানে অপশান এ, ইথিলিন। ঠিক আছে, ইথিলিন হচ্ছে একমাত্র এখানে অপশানের মধ্যে গ্যাসীয় হরমোন। তো এই ফ্লোরিজেন কী কাজ করে, তো মনে হবে ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে। কি বললাম, ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন। এবং দেখো এই অ্যাবসিসিক অ্যাসিড বা ডরমিন এটাকে বলা হচ্ছে আবার অ্যান্টি জিব্বারেলিন, মানে জিব্রেলিনের যে কাজ সেটাকে কিন্তু প্রতিহত করে, বাধা দেয়। ঠিক আছে, সেই জন্য অ্যাবসিসিক অ্যাসিড বা ডরমিনকে অ্যান্টি জিব্বারেলিন বলা হয়। এটা কিন্তু আমরা আগের ক্লাসে এই প্রশ্নটা আলোচনা করেছি। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব অক্সিন। অক্সিনের কাজ কী কী, খুব ইম্পর্টেন্ট কাজ কিন্তু অক্সিনের কাজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বারে বারে বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তো অক্সিনের কাজটা কিন্তু খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস অক্সিনের কাজটা শুরু করার আগে তোমাদের বলে রাখতে চাই, এই যে ইথিলিন বললাম গ্যাসীয় হরমোন, এ কিন্তু ফল পাকাতে সাহায্য করে। কি বললাম, ফল পাকানো। ঠিক আছে, তাহলে
ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করছে এবং ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করছে। তো এবার আমরা দেখে নেব অক্সিনের কাজ কি। দেখো, অক্সিন হচ্ছে মেনলি উদ্ভিদের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, উদ্ভিদ কোষ আয়তনে প্রসারিত হয়, উদ্ভিদ কোষকে বিভাজনে সাহায্য করে, ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি পায়, কাক্ষি মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়, যার ফলে উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ঠিক আছে, এছাড়া উদ্ভিদের ফটোট্রফিক চলন, জিওট্রফিক চলন, মানে মেনলি উদ্ভিদের যে ট্রফিক চলনটা রয়েছে সেই ট্রফিক চলনটাও কিন্তু অক্সিন নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, এছাড়া উদ্ভিদের যেসব অপরিণত অঙ্গ রয়েছে, পাতা, মুকুল, ফুল, ফল, এইসব অঙ্গের অকাল পতন এটা রোধ করে। ঠিক আছে, এটা কিন্তু অক্সিন রোধ করে। এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা পরীক্ষায় বারে বারে প্রশ্ন আসে, ঠিক আছে, যে অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই কিন্তু ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, যার ফলে একটা বীজহীন ফল উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই অক্সিনের প্রভাবে এই যে বীজহীন ফল তৈরি হচ্ছে, ঠিক আছে, এই ফলটাকে বলা হচ্ছে পার্থেনোকার্পিক ফল। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। ঠিক আছে, তাহলে মনে রাখবে অক্সিন কিন্তু বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, বা পার্থেনোকার্পি প্রসেসে সাহায্য করে অক্সিন। ঠিক আছে, তো অক্সিনের এই কাজগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এবং তোমাদেরও কিন্তু পরীক্ষাতে একটা কাজ তুলে দিয়ে এটা কোন হরমোনের কাজ কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোন হরমোন কলিপস হরমোন নামে পরিচিত? ঠিক আছে, অপশানে কি রয়েছে? প্যারাথরমোন, অক্সিন, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন এবং অপশান ডিতে আছে অ্যাড্রিনালিন। তো এই চারটে অপশানের মধ্যে কোনটি কলিপস হরমোন নামে পরিচিত? মনে রাখবে এই প্যারাথরমোন, ঠিক আছে, অপশান এ, এটা কিন্তু কলিপস হরমোন নামে পরিচিত। ঠিক আছে, কলিপস হরমোন বা প্যারাথরমোন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? কেননা এটা কি, এটা হচ্ছে ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, এই জন্য একে দেখো হাইপার ক্যালসিয়ামিক হরমোনও বলা হয়। ঠিক আছে, যার ফলে কিন্তু রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়তে পারে। ঠিক আছে, তো এই প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোনই হচ্ছে কলিপস হরমোন নামে পরিচিত। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে একজন মধুমেহ রোগী ঘন ঘন জল পান করেন কারণ তাকে রক্ত থেকে অতিরিক্ত যেটা নির্গত করতে হবে সেটি হলো, মানে একজন মধুমেহ আক্রান্ত রোগী, মানে যার ডায়াবেটিস কি হয়েছে, মেলিটাস না ইনসিপিডাস? ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, তো এই ডায়াবেটিস মেলিটাস রোগে আক্রান্ত ব্যক্তি, ঠিক আছে, তাকে ঘন ঘন জল পান করতে হয়। কেন করতে হয়? তার রক্ত থেকে কীটা নির্গত করার জন্য তাকে ঘন ঘন জল পান করতে হয়। শর্করা, ইনসুলিন, গ্লুকাগন এবং অপশান দিতে আছে লবণ। তো মনে রাখবে এই যে মধুমেহ আক্রান্ত রোগী মানে কি, তার রক্তে শর্করার পরিমাণটা বেড়ে গিয়েছে, তার রক্তে শর্করার পরিমাণটা বেড়ে গিয়েছে বলেই সেই শর্করাটাকে তাকে কিন্তু রক্ত থেকে বের করে ফেলতে হবে, নির্গত করতে হবে। তাহলে কি হবে? অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। দেখো, আমাদের শরীরে যদি ইনসুলিনের অভাব ঘটে তখনই তো রক্তে শর্করার পরিমাণ বাড়বে। ইনসুলিনের অভাবেই কিন্তু এই ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। তো আমাদের শরীর ইনসুলিনটা উৎপন্ন করতে পারছে না বলেই আমাদের রক্তে শর্করার পরিমাণটা বাড়ছে। তখনই ডাক্তারবাবু আমাদের কিন্তু ইনসুলিন নিতে বলে, বা আমরা সুগারের যেসব ওষুধগুলো খাই। ঠিক আছে, তো আমাদের শরীর কি হচ্ছে, ইনসুলিনটা নিতে পারছে না, মানে তৈরি করতে পারছে না। সেই জন্য আমাদেরকে কিন্তু বাইরে থেকে ইনসুলিনটা কিন্তু ইনজেক্ট করতে হচ্ছে, তাই তো? তো এই ইনসুলিনের অভাব ঘটছে বলেই কিন্তু রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে এই রক্ত থেকে শর্করাটাকে বের করতে হবে, তাই তো? বুঝতে পারলে প্রশ্নটা? আর কিছুই নয়। আর মনে রাখবে এই ইনসুলিন কিন্তু অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, কি বললাম? ইনসুলিন কিন্তু বিটা কোষ থেকে, আর আলফা কোষ থেকে কি নিঃসৃত হয় এবং ডেল্টা কোষ থেকে কি নিঃসৃত হয়, এগুলো আমি আগের ক্লাস আলোচনা করেছি। তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানিও যে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে কোন হরমোন খরিত হয় এবং ডেল্টা কোষ থেকে কোন হরমোন খরিত হয়, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে মানবদেহের কোন গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, এই যে পিটুইটারি থেকে হরমোন খরিত হচ্ছে, অনেক রকম হরমোন খরিত হচ্ছে, দেখো ACTH, নানা রকমের হরমোন যে আমরা খরিত করছি, ঠিক আছে, আমাদের এই পিটুইটারি গ্রন্থি থেকে। তো এই পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন নিঃসরণ হচ্ছে এটাও কিন্তু আবার কেউ নিয়ন্ত্রণ করছে। তো মানবদের কোন গ্রন্থিটা এটাকে করছে?
থাইমাস গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি এবং অপশান ডিতে আছে হাইপোথ্যালামাস। তো মনে রাখবে পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। এই জন্য হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে কি? প্রভু গ্রন্থির প্রভু। ঠিক আছে, কি বললাম? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। কে? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে এই হাইপোথ্যালামাসকে। ঠিক আছে, শুধুমাত্র মাস্টার গ্ল্যান্ড বললে তখন কিন্তু পিটুইটারি গ্রন্থি হবে। ঠিক আছে, শুধু যদি মাস্টার গ্ল্যান্ড বলে, আর যদি বলা দেয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড তখন কিন্তু হয়ে যাবে হাইপোথ্যালামাস। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, এই হাইপোথ্যালামাসকে কিন্তু সুপ্রিম কমান্ডার বলা হচ্ছে। কি বললাম? সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, এই নামটাও কিন্তু মনে রাখবে। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে মৌখিক গর্ভনিরোধক হিসাবে নিচের কোন হরমোনটি ব্যবহৃত হয়? এখানে 4টে হরমোন দেওয়া রয়েছে। এই 4টে হরমোনের মধ্যে কোনটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল? ঠিক আছে, মার্কেটে যে পিলগুলো পাওয়া যায় সেই পিলেতে এই 4টে হরমোনের মধ্যে কোন হরমোনটা ইউজ করা হয় এটা কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো মনে রাখবে এই পিলেতে কিন্তু প্রোজেস্টেরন হরমোন কিন্তু ইউজ করা হচ্ছে। ঠিক আছে, কেননা প্রোজেস্টেরনের কাজটাই হচ্ছে গর্ভপাত ঘটানো। ঠিক আছে, পিলগুলোতে ইউজ করাই হচ্ছে গর্ভপাত ঘটানোর জন্য। যেহেতু প্রোজেস্টেরন ওই গর্ভপাত ঘটাতে সাহায্য করে, সেই জন্য এই প্রোজেস্টেরনকে কিন্তু এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলে কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, তো মনে রাখবে এই প্রোজেস্টেরন হচ্ছে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে কিন্তু উৎপত্তি হচ্ছে। ঠিক আছে, এবং এটা কিন্তু প্লাসেন্টা বা অমরা গঠনে সাহায্য করে এবং জরায়ুর প্রাচীর গাত্রে নিষিক্ত ডিম্বাণু কিন্তু রোপণ করতেও সাহায্য করছে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোজেস্টেরনের কাজ। বোঝা গিয়েছে? আর ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে কিন্তু ইস্ট্রোজেন উৎপত্তি হয়। কি বললাম? ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন এবং কর্পাস লুটিয়াম থেকে কিন্তু প্রোজেস্টেরন। মনে থাকবে প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে? ঠিক আছে, দিয়ে দেখো অপশানে রয়েছে এসিটিএইচ, এসটিএইচ, এলটিএইচ এবং এলএইচ। ঠিক আছে, তো দেখো যে পিটুইটারি গ্রন্থিগুলো থেকে যে হরমোনগুলো নিঃসৃত হচ্ছে, আমরা হরমোনের সংজ্ঞাটা পড়ার সময় কি দেখলাম যে তারা কিন্তু একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে। উৎপন্ন হয়ে কিন্তু তারা রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে তাদের যে টার্গেট অঙ্গ রয়েছে সেখানে পৌঁছে যাচ্ছে। সেখানে পৌঁছে গিয়ে সেই গ্রন্থিকে উদ্দীপিত করছে অন্য সেই গ্রন্থি থেকে হরমোনকে ক্ষরণ করাতে। তাই তো? তাহলে বলছে এই 4টে হরমোনের মধ্যে কোন হরমোনটা পিটুইটারি গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করছে করে অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করছে? মনে রাখবে সেটা হচ্ছে অপশান এ, এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই হরমোনটা কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে। ঠিক আছে, এবার আমরা কিছু হরমোন সেগুলো কোন অঙ্গকে উদ্দীপ্ত করে সেগুলো আমরা দেখে নেব। প্রথমে দেখো এসিটিএইচ, যার টার্গেট অঙ্গ হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। ঠিক আছে, গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, যার টার্গেট অঙ্গ হচ্ছে দেহকোষ। ঠিক আছে, প্রোল্যাকটিন বা লিউটোট্রপিক হরমোন, ফুল নামগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে। প্রোল্যাকটিন বা লিউটোট্রপিক হরমোন, যার টার্গেট অঙ্গ স্তন গ্রন্থি। ঠিক আছে, এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন বা আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, আইসিএসএইচ, যার টার্গেট অঙ্গ হচ্ছে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম এবং শুক্রাশয়ের লেডিকের ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু প্রত্যেকে খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, কেননা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, কিন্তু পরীক্ষায় কিন্তু এখন এই জায়গা থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে। ঠিক আছে, দিনে দিনে কিন্তু প্রশ্নের মান কিন্তু খুব ডেভেলপ করছে। তাই আমাদের সব রকম জায়গাটা কিন্তু খুব ভালোভাবে ডিটেলসে পড়ে রাখতে হবে, যাতে করে আমাদেরকে পরীক্ষা হলে আটকাতে না পারে। ঠিক আছে, এক্সামিনার যাতে আমাদের আটকাতে না পারে সেই জায়গাটা কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে। হাতে এখনও সময় রয়েছে, প্রিপারেশানটা আমরা সেই লেভেলেই করব। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। শুধু হরমোনের কাজ, কোন গ্রন্থি থেকে উৎপত্তি হয় সেটা না পড়ে তার সাথে সাথে কিন্তু আমরা সেটা তো পড়বই, তার সাথে সাথে আমরা সেই হরমোনটা কোন অঙ্গকে উদ্দীপ্ত করছে
বা তার টার্গেট অঙ্গ কোনটা এটাও কিন্তু আমরা জেনে নেব। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে গ্রেভস রোগ কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে সৃষ্টি হয়? এসিটিএইচ, ইনসুলিন, গ্লুকাগন এবং থাইরক্সিন, এই চারটে হরমোনের মধ্যে কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে গ্রেভস রোগ দেখা যায়? ঠিক আছে, তো মনে রাখবে থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলেই কিন্তু গ্রেভস রোগ দেখা যায়। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা এই প্রসঙ্গে জেনে নেব। দেখো, থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে তো বললাম গ্রেভস রোগ হচ্ছে, বা এর আরেকটা নাম রয়েছে এক্স অপথ্যালমিক গয়টার। ঠিক আছে, এই নামটা কিন্তু মনে রাখবে, এক্স অপথ্যালমিক গয়টার। ঠিক আছে, এবার দেখো থাইরয়েড হরমোনে কম ক্ষরণে, ঠিক আছে, কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের কি হচ্ছে, মিক্সিডিমা রোগ দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং যারা বাচ্চা রয়েছে তাদের কিন্তু ক্রেটিনিজম হচ্ছে। এগুলো হচ্ছে কিন্তু থাইরয়েড হরমোনে কম ক্ষরণে, আর এটা হচ্ছে থাইরয়েডের বেশি ক্ষরণে। থাইরয়েডের বেশি ক্ষরণে এই গ্রেভস রোগ বা এক্স অপথ্যালমিক গয়টার হচ্ছে, এবং থাইরয়েড হরমোনে কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা হচ্ছে এবং বাচ্চাদের হচ্ছে ক্রেটিনিজম। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে এসিটিএইচ হরমোন, ঠিক আছে, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, এই হরমোনের বেশি ক্ষরণে কোন রোগ দেখা যায়? এই এখানে চারটে রোগ দেওয়া রয়েছে অপশানে, জাইগ্যান্টিজম, কুসিং রোগ, বামনত্ব এবং গ্রেভস বর্ণিত রোগ। এই চারটে রোগের মধ্যে কোন রোগটা এই এসিটিএইচ হরমোনের বেশি ক্ষরণের ফলে হয়? তো দেখো এসিটিএইচ এর বেশি ক্ষরণে কিন্তু কুসিং রোগ দেখা যায়। ঠিক আছে, তাহলে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব এই প্রশ্ন প্রসঙ্গে জাইগ্যান্টিজম। দেখো জাইগ্যান্টিজম হচ্ছে গ্রোথ হরমোন। ঠিক আছে, এই গ্রোথ হরমোনে অধিক ক্ষরণের ফলে কিন্তু অল্প বয়স্কদের জাইগ্যান্টিজম বা অতিকায়ত্ত রোগ দেখা যায়। ঠিক আছে, কি বললাম? গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের ফলে অল্প বয়স্কদের জাইগ্যান্টিজম বা অতিকায়ত্ত দেখা যায়। এবার দেখো এই গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের ফলেই প্রাপ্তবয়স্কদের অ্যাক্রোমেগালি দেখা যায়। ঠিক আছে, তাহলে গ্রোথ হরমোনের অধিক ক্ষরণে অপ্রাপ্তবয়স্কদের বা অল্প বয়স্কদের জাইগ্যান্টিজম বা অতিকায়ত্ত, প্রাপ্তবয়স্কদের অ্যাক্রোমেগালি, এবং গ্রোথ হরমোনেরই কম ক্ষরণের ফলে কিন্তু বামনত্ব বা ডোয়ারফিজম। ঠিক আছে, যদি গ্রোথ হরমোন কম ক্ষরিত হয় আমাদের শরীরে তাহলে বামনত্ব বা ডোয়ারফিজম রোগ দেখা যেতে পারে, আর যদি অধিক ক্ষরিত হয় অল্প বয়স্কদের জাইগ্যান্টিজম এবং প্রাপ্তবয়স্কদের অ্যাক্রোমেগালি রোগ দেখা যাবে। ঠিক আছে, আর এই কুসিং রোগ হচ্ছে এসিটিএইচ হরমোনের বেশি ক্ষরণের ফলে ঘটে, আর গ্রেভস বর্ণিত রোগ তো বললাম একটু আগেই। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে আইএএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, এটা বলছে কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম? জিব্বেরেলিন, কাইনিন, অক্সিন এবং অপশান ডিতে আছে ডরমিন। তো মনে রাখবে আইএএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, যার এটা কোন হরমোনের রাসায়নিক নাম? এটা হচ্ছে অক্সিনের, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিন হরমোনের রাসায়নিক নাম। চলো নেক্সট প্রশ্নে। বলছে বীজের অঙ্কুরোদ্গমে কোন হরমোন সাহায্য করে? ঠিক আছে, মানে অঙ্কুরোদ্গম প্রসেসে কোন হরমোন সাহায্য করে? জিব্বেরেলিন, কাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড এবং অপশান ডিতে আছে অক্সিন। ঠিক আছে, তো মনে রাখবে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে জিব্বেরেলিন। ঠিক আছে, অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো এছাড়াও জিব্বেরেলিন আর কি কাজ রয়েছে? তারপর জিব্বেরেলিন বলছে সমস্ত উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। এছাড়া জিব্বেরেলিন কী করছে? মুকুল এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে। তারপর বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করা মানে হচ্ছে অঙ্কুরোদ্গম করা। ঠিক আছে, এছাড়া পাতা ফুল ফলে আয়তন বৃদ্ধিতে সাহায্য করে, পুষ্পমুকুল ও কাক্ষী মুকুলে পরিস্ফুটন ঘটায়। ঠিক আছে, তো এইসব কাজগুলো কিন্তু জিব্বেরেলিন করে থাকে। বোঝা গেছে প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোন হরমোনটি বৃক্ক থেকে নিঃসৃত হয়? রেনিন, টেস্টোস্টেরন, ইনসুলিন এবং অপশান ডিতে আছে ইস্ট্রোজেন। তো এই চারটে হরমোনের মধ্যে কোনটা হচ্ছে বৃক্ক থেকে, মানে কিডনি থেকে? ঠিক আছে, কিডনি থেকে কোন হরমোনটা নিঃসৃত হচ্ছে? তো মনে রাখবে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর, রেনিন।
ঠিক আছে, তাহলে বৃক্ক থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়? রেনিন এবং এরিথ্রোপয়েটিন। ঠিক আছে, এই হরমোনগুলো বৃক্ক থেকে নিঃসৃত হচ্ছে। ঠিক আছে, তো টেস্টোস্টেরন কোথা থেকে নিঃসৃত হয়? টেস্টোস্টেরন হচ্ছে শুক্রাশয়ের থেকে নিঃসৃত হচ্ছে, শুক্রাশয়ের লেডিগের কোষ থেকে। ঠিক আছে, ইনসুলিন, ইনসুলিন কি বললাম? অগ্নাশয় থেকে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। এবং ইস্ট্রোজেন কি বললাম? ইস্ট্রোজেন হচ্ছে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল। ঠিক আছে, মনে থাকে প্রত্যেকের কি কি বললাম? টেস্টোস্টেরন হচ্ছে শুক্রাশয়, ইনসুলিন হচ্ছে অগ্নাশয় থেকে, বিটা কোষ, এবং ইস্ট্রোজেন হচ্ছে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল। আর প্রোজেস্টেরন হলে কর্পাস লিউটিয়াম। ঠিক আছে, আর বৃক্ক থেকে বা কিডনি থেকে কোন কোন হরমোন পেলাম? রেনিন এবং এরিথ্রোপয়েটিন। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে থাইরক্সিন হরমোনের গঠনগত উপাদান কোনটি? ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং অপশান ডিতে আছে আয়োডিন। তো মনে রাখবে এই থাইরক্সিন হরমোনের গঠনগত উপাদান হলো অপশান ডি, আয়োডিন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে কেউ ভয় পেলে সেই সময় কোন হরমোন খরিত হয়? ধরো তুমি কোনো কারণে ভয় পেয়ে গিয়েছো, তো সেই মুহূর্তে তোমার শরীরে কোন হরমোন খরিত হবে? ইনসুলিন, জিব্বারেলিন, অ্যাড্রিনালিন এবং অপশান ডিতে আছে থাইরক্সিন। তো মনে রাখবে ওই আপৎকালীন অবস্থায় বা জরুরি অবস্থাতে কিন্তু সবসময় অ্যাড্রিনালিন নিঃসৃত হয়। ঠিক আছে, তো অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এই জন্য অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বলা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। ওই যে গ্রোথ হরমোন, ঠিক আছে, বা এই কি বলা হচ্ছে, গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন, এসটিএইচ। এই হরমোনটা বলছে কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? পিনিয়াল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, হাইপোথ্যালামাস এবং অপশান ডিতে আছে অ্যাড্রিনাল। তো মনে রাখবে এই গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন খরিত হচ্ছে কোথা থেকে? অপশান বি, পিটুইটারি গ্রন্থি থেকে। ঠিক আছে, যার টার্গেট অঙ্গ কি বললাম? দেহকোষ। ঠিক আছে, তো এই গ্রোথ হরমোনের কাজ কি? এ কি করছে? অস্থি ও পেশির বৃদ্ধি ঘটাচ্ছে। ঠিক আছে, এছাড়া কি করছে? শর্করা ও ফ্যাট বিপাকে সাহায্য করছে, নাইট্রোজেনের উপস্থিতিমূলক বিপাককে প্রভাবিত করছে। তো এইসব কাজে কিন্তু এই গ্রোথ হরমোন সাহায্য করে। ঠিক আছে, তো গ্রোথ হরমোনের অধিকক্ষরণে এবং কম ক্ষরণে কী রোগ দেখা যায় সেটা কিন্তু একটু আগে আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে গ্রোথ হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। চলো পরের প্রশ্নে। বলছে থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন তৈরি করার জন্য নিচের কোনটি অপরিহার্য? NaCl, HCl, কোলেস্টেরল এবং অপশান ডিতে আছে আয়োডিন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান ডি, আয়োডিন। ঠিক আছে, তো এই থাইরয়েড যে গ্রন্থি রয়েছে সেই যে থাইরক্সিন হরমোন তৈরি করছে তার জন্য অপরিহার্য উপাদান হচ্ছে আয়োডিন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থি জোড়া মস্তিষ্কে অবস্থিত? দেখো এখানে 4 প্রকার কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে চারটে অপশানেতে। এদের মধ্যে কোন অপশানের ওই যে গ্রন্থি জোড়া দ্বয় মস্তিষ্কে অবস্থিত এবং সেটা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি হতে হবে? প্রথমে রয়েছে হাইপোথ্যালামাস ও থাইমাস, পিটুইটারি ও প্যারাথাইরয়েড, থাইরয়েড ও পিনিয়াল এবং হাইপোথ্যালামাস ও পিনিয়াল। মনে রাখবে মস্তিষ্কে অবস্থিত যে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে তার মধ্যে কি কি রয়েছে? হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং পিনিয়াল বডি। ঠিক আছে, এই 3 প্রকার গ্রন্থি কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো মস্তিষ্কে অবস্থিত। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। কি বললাম? অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হাইপোথ্যালামাস ও পিনিয়াল যেগুলো হচ্ছে পিনিয়াল গ্রন্থি যেগুলো হচ্ছে মস্তিষ্কে অবস্থিত। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে শুক্রাশয় থেকে নিচের কোন হরমোনটি খরিত হয়? রেনিন, টেস্টোস্টেরন, ইনসুলিন এবং ইস্ট্রোজেন। এই 4টে হরমোনের মধ্যে কোন হরমোনটা শুক্রাশয় থেকে খরিত হচ্ছে? তো দেখো প্রথমে রয়েছে রেনিন, এটা তো একটু আগেই পড়লাম। রেনিন বা এরিথ্রোপয়েটিন কোথা থেকে খরিত হচ্ছে? কিডনি বা বৃক্ক। ঠিক আছে, কি কি বললাম? রেনিন আর এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন। ঠিক আছে, এই দুটো হরমোন কিন্তু
কিডনি বা বৃক্ক থেকে নিঃসৃত হচ্ছে। টেস্টোস্টেরনটা আসছি। ইস্ট্রোজেন কি বললাম, ডিম্বাশয়, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল, এই নামটা কিন্তু মনে রাখতে হবে। শুধু ডিম্বাশয়টা কিন্তু অনেক সময় উল্লেখ করে দেয় আরও, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল না কর্পাস লিউটিয়াম, ঠিক আছে, গ্রাফিয়ান ফলিকল। ইনসুলিন, ইনসুলিন তো বললাম অগ্নাশয়, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ, বিটা কোষ। আর টেস্টোস্টেরন হচ্ছে শুক্রাশয় থেকে খরিত হচ্ছে, ঠিক আছে, শুক্রাশয়ের লেডিকের কোষ থেকে খরিত হচ্ছে টেস্টোস্টেরন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হলো? সঠিক উত্তর হয়ে গেল অপশান বি, ঠিক আছে, টেস্টোস্টেরন, যেটা শুক্রাশয় থেকে খরিত হচ্ছে। চলো পরের প্রশ্নে। বলছে নিচের গ্রন্থিগুলির মধ্যে কোনটি শর্করা বিপাকের জন্য দেহের প্রধান হরমোন ইনসুলিন প্রস্তুত করে? ঠিক আছে, মানে এই চারটে গ্রন্থির মধ্যে কোন গ্রন্থি শর্করা বিপাকের জন্য, ঠিক আছে, যে ইনসুলিন প্রয়োজন হয় সেই ইনসুলিনটা ক্ষরণ করে। মানে ইনডাইরেক্টলি জানতে চেয়েছে কি, যে ইনসুলিন হরমোনটা কোন গ্রন্থি থেকে খরিত হয়, ঠিক আছে, অগ্নাশয়, যকৃৎ, লালা গ্রন্থি এবং অপশান ডিতে আছে পিটুইটারি গ্রন্থি। তো মনে রাখবে সঠিক উত্তর কী হবে, একটু আগেই বললাম অগ্নাশয় গ্রন্থি, ঠিক আছে। তো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন খরিত হচ্ছে। আর মনে রাখবে আলফা কোষ থেকে কিন্তু খরিত হচ্ছে গ্লুকাগন, কি বললাম, গ্লুকাগন। আর ডেল্টা, এই ডেল্টা কোষ থেকে খরিত হচ্ছে কিন্তু সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে। তাহলে আলফা কোষ থেকে পেলাম গ্লুকাগন, বিটা কোষ থেকে পেলাম ইনসুলিন, ঠিক আছে, এবং ডেল্টা কোষ থেকে পেলাম সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে, যেটা এই ইনসুলিনের কাজটাই কি, শর্করা বিপাক করা, মানে রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করা। ইনসুলিন অভাব হলেই রক্তে কিন্তু শর্করার মাত্রা বাড়তে থাকবে, ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। বলছে নিম্নলিখিত কোনটি জীবদেহের রাসায়নিক সমন্বয় সাধক হিসাবে কাজ করে? ভিটামিন, স্নায়ু, হরমোন এবং উৎসেচক, এই চারটে হরমোনের মধ্যে কোনটি জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধক রূপে কাজ করে? দেখো হরমোনই হচ্ছে জীবদেহের কি বলছে, কোষে কোষে রাসায়নিক সংযোগটাকে স্থাপন করছে, সেই জন্য এটা রাসায়নিক সমন্বয় সাধক হিসাবে কিন্তু পরিচিত। তাহলে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোনটি লোকাল হরমোন? কি বললাম, এই চারটে হরমোনের মধ্যে নিচের কোনটি লোকাল হরমোন? কি কি রয়েছে দেখে নাও, অ্যাড্রিনালিন, ইনসুলিন, টেস্টোস্টেরন এবং এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। এই চারটে হরমোনের মধ্যে কোনটা লোকাল হরমোন তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। তো লোকাল হরমোন জিনিসটা কি? দেখো লোকাল হরমোন জিনিসটা হচ্ছে যে সকল হরমোনের ক্রিয়া প্রধানত কি বলছে, উৎস গ্রন্থির মধ্যে সীমাবদ্ধ থাকে। না আমরা একটু আগে কি বললাম, যখন হরমোনের সংজ্ঞাটা বললাম যে হরমোন একটা গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে দূরবর্তী কোনো স্থানে গিয়ে তার যে টার্গেট অঙ্গ রয়েছে সেখানে গিয়ে তার কার্যকলাপ করছে। কিন্তু কোনো কোনো হরমোন রয়েছে সেগুলো কিন্তু যেখানে উৎপত্তি লাভ করছে সেখানে কিন্তু সে তার কাজ করছে, ঠিক আছে। তো সেই হরমোন কি বলা হচ্ছে, স্থানীয় হরমোন বা লোকাল হরমোন, বোঝা গেছে প্রত্যেকের। তো এই স্থানীয় হরমোন কোনগুলো? দেখো টেস্টোস্টেরন, তোমাকে একটা এক্সাম্পল দিই। টেস্টোস্টেরন কি হচ্ছে, শুক্রাশয়ের লেডিকের আন্তঃকোষ থেকে উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হয়ে কী করছে, সে শুক্রাশয়ই কিন্তু শুক্রাণু উৎপাদনে সাহায্য করছে। তাহলে সে শুক্রাশয় থেকেই উৎপন্ন হলো এবং তার কাজটাও কিন্তু শুক্রাশয়ই করছে সে, ঠিক আছে। এই ধরনের হরমোনগুলোই হচ্ছে ট্রফিক হরমোন বা স্থানীয় হরমোন, ঠিক আছে। এছাড়াও কি রয়েছে, গ্যাস্ট্রিন, দেখো এটা পাকস্থলী থেকে নিঃসৃত হয়, সিক্রেটিন এটা ডিওডেনাম থেকে, কোলেসিস্টোকাইনিন, ঠিক আছে, এইসব হরমোনগুলো কিন্তু এই লোকাল হরমোন হিসাবে কিন্তু কাজ করে, ঠিক আছে। তো এই হরমোনের ক্রিয়ার উপর নির্ভর করে কিন্তু হরমোন দু প্রকারে হয়ে থাকে, একটা লোকাল হরমোন আর একটা রয়েছে কিন্তু ট্রফিক হরমোন। কি বললাম, ট্রফিক হরমোন, ঠিক আছে। এই ট্রফিক হরমোন জিনিসটা কি, এই ট্রফিক হরমোন হচ্ছে যে হরমোনগুলো আমরা বললাম একটু আগেই,
যে এরা কোনো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে এবং সেই অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে কিন্তু হরমোন খাওয়ানো উদ্দীপ্ত করছে। ঠিক আছে, যেমন ACTH, গ্রোথ হরমোন। ঠিক আছে, এই যে হরমোনগুলো বললাম এদের টার্গেট অঙ্গ আলাদা আলাদা রয়েছে। উৎপন্ন হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে, কিন্তু এর TSH অ্যাড্রিনাল গ্রন্থি, এই ACTH অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করছে, এই সব ব্যাপারগুলো। ঠিক আছে, এই যে হরমোনগুলো, এই হরমোনগুলোকে বলা হচ্ছে ট্রফিক হরমোন। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের? ট্রফিক হরমোন এবং লোকাল হরমোন বা স্থানীয় হরমোনের মধ্যে পার্থক্যটা কি? স্থানীয় হরমোন যেখানে উৎপন্ন হবে সেখানেই তার কাজ করবে, আর ট্রফিক হরমোন উৎপন্ন হবে এক জায়গা থেকে কিন্তু কাজ করবে অন্য কোনো জায়গাতে গিয়ে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশান সি। ঠিক আছে, টেস্টোস্টেরন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোনটি উদ্বায়ী হরমোন? ফেরোমন, ফ্লোরিজেন, রেনিন এবং অপশান ডিতে রয়েছে নিউরো হরমোন। তো এই ফ্লোরিজেন কি কাজ করে বললাম? ফ্লোরিজেন তো বললাম ফুল ফোটাতে কাজ করে, এটা এক প্রকার প্রকল্পিত হরমোন যেটা ফুল ফোটাতে সাহায্য করে। রেনিন তো বললাম কিডনি থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, নিউরো হরমোন মানে যেসব হরমোনগুলো নিউরন মানে মস্তিষ্ক থেকে বা স্নায়ু থেকে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে নিউরো হরমোন, যেমন অক্সিটোসিন, ভেসোপ্রেসিন এইসব। তাহলে উদ্বায়ী হরমোন কোনটা হবে? উদ্বায়ী হরমোন হয়ে যাবে অপশান এ, ফেরোমন। ঠিক আছে, ফেরোমন হচ্ছে উদ্বায়ী হরমোন, যেটা রেশম, মদ, পিপিলিকার দেহ থেকে কিন্তু নিঃসৃত হয়। এগুলো নিঃসৃত হয়ে অন্য লিঙ্গের প্রাণীদেরকে কিন্তু আকৃষ্ট করার জন্য কিন্তু এই হরমোনটা নিঃসৃত হয়। ঠিক আছে, তাহলে উদ্বায়ী হরমোন কোনটা হলো? ফেরোমন। চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোনটি একটি নিউরো হরমোন? অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, ADH মানে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এবং অপশান ডিতে আছে এদের সবগুলি। তো এদের মধ্যে কোনটা নিউরো হরমোন? তো দেখো মনে রাখবে যেসব হরমোন কি যে নিউরন থেকে বললাম উৎপন্ন হয় তাদেরকে বলা হচ্ছে নিউরো হরমোন। ঠিক আছে, তো অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন এরা পিটুইটারি থেকে নির্গত হলেও এদের উৎপত্তিস্থল কিন্তু মস্তিষ্কের হাইপোথ্যালামাস। তো সেই জন্য এদেরকে বলা হচ্ছে কিন্তু নিউরো হরমোন। ঠিক আছে, এবং মনে রাখবে ADH অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এটাও কিন্তু নিউরো হাইপোফাইসিস থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য অক্সিটোসিন, ভেসোপ্রেসিন এবং ADH এই তিনটেই হবে নিউরো হরমোন। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গিয়েছে? এই তিনটে হরমোনই কিন্তু নিউরো হরমোন। এবার আমরা অক্সিটোসিনের কাজ দেখে নেব। দেখো অক্সিটোসিন দুগ্ধ ক্ষরণে সহায়তা করছে। ঠিক আছে, এছাড়া প্রসবকালে জোড়ার পেশি সংকোচনে সাহায্য করে এবং নিষেকের সময় মহিলার প্রজনন পথে শুক্রাণু স্থানান্তরণেও কিন্তু সাহায্য করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে খুব পরীক্ষায় আসে যে কোন হরমোনটা লাভ হরমোন হিসেবে পরিচিত। ঠিক আছে, তো মনে রাখবে লাভ হরমোন এটা কিন্তু এই নামে কিন্তু পরিচিত অক্সিটোসিন। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের অক্সিটোসিনের কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে নিউরো হরমোন কী কী হলো? অক্সিটোসিন, ভেসোপ্রেসিন এবং ADH বা অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে নিচের কোনটি একটি কৃত্রিম অক্সিন নয়? ঠিক আছে, মানে কোনটি তোমাকে প্রাকৃতিক অক্সিন জানতে চাওয়া হয়েছে। IAA, NAA, IPA এবং অপশান বিতে আছে IBA। তো এই চারটে অপশানের মধ্যে কোনটা প্রাকৃতিক অক্সিন? মনে রাখবে অপশান এ, IAA। ঠিক আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একমাত্র প্রাকৃতিক অক্সিন, বাকি তিনটেই কিন্তু কৃত্রিম অক্সিন। কি বললাম? এই তিনটেই হচ্ছে কৃত্রিম অক্সিন। ঠিক আছে, তো এবার দেখে নাও কৃত্রিম অক্সিন কী কী রয়েছে। NAA ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, IBA ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড, 2,4-D 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। অনেক সময় পরীক্ষায় 2,4-D এর কিন্তু পুরো নাম জানতে চাওয়া হয়, তাই পুরো নামটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। 2,4-D এর পুরো নাম হচ্ছে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড এবং IPA ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো হচ্ছে কৃত্রিম অক্সিন। কি বলেন? এগুলো হচ্ছে কৃত্রিম অক্সিন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। এটাই হচ্ছে আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে কোলেসিস্টোকাইনিন এই হরমোনটা কোন অঙ্গ থেকে ক্ষরিত হচ্ছে? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃক্ক এবং অপশান দিতে আছে অমরা বা প্লাসেন্টা। তো দেখো পাকস্থলী থেকে কোন হরমোন ক্ষরিত হয়? গ্যাস্ট্রিন।
অমরা বা প্লাসেন্টা থেকে HCG হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, কি বললাম, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, ঠিক আছে, যেটা হচ্ছে HCG এর পুরো নাম। বৃক্ক বা কিডনি থেকে কি বললাম, রেনিন বা এরিথ্রোপয়েটিন, এবং ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হচ্ছে সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন বা প্যাংক্রিওজাইমিন, ঠিক আছে। তাহলে কোলেসিস্টোকাইনিন কোন অঙ্গ থেকে ক্ষরিত হচ্ছে, অপশন বি, ক্ষুদ্রান্ত থেকে। বোঝা গিয়েছে, তো অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। আর এই যে অপশনগুলো বললাম, বাকি যে উদাহরণগুলো দিলাম, বৃক্ক থেকে কোন হরমোন, অমরা থেকে কোন হরমোন, এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে। এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। বোঝা গিয়েছে প্রত্যেকের তাহলে? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের ANM GNM এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচে অ্যাডমিশন শুরু হয়েছে। যেই ব্যাচটির কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1199 টাকা। মাত্র 1199 টাকায় কিন্তু তোমরা পুরো এক্সাম অবধি গাইডেন্স পাবে আমাদের থেকে। এছাড়া আর কী পাবে আমাদের কাছে, প্রতিদিন লাইভ ক্লাস প্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং টোটাল 20টা ফুল মক টেস্ট পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যেই। মানে তোমাদের কোনো রকম প্র্যাকটিসের জন্য কোনো রকম কোনো ব্যাচ কিন্তু আর পারচেস করতে হবে না। পুরো এই ব্যাচটার মধ্যেই কিন্তু লাইভ ক্লাস, মানে যেখানে থিওরি পড়ানো হবে তোমাকে, এবং প্লাস প্র্যাকটিসের জন্য মক টেস্ট এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সব কিছুই কিন্তু একটা ব্যাচের মধ্যে অ্যাভেলেবেল থাকছে মাত্র 1199 টাকায়, ঠিক আছে। আরও ডিটেলসে কারো কিছু জানার থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওখানে জয়েন হয়ে গিয়েও, এবং ওখানে আমার তোমার ফোন নাম্বার পেয়ে যাবে, আমাকে সেই ফোন নাম্বারে তোমরা কল করে নিতেও পারো, ঠিক আছে। তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।